সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। পুরো 1.5 ঘন্টা জুড়ে আমি নাদিয়া হক আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাদের সাথে দুজন চমৎকার বন্ধু স্টুডিওতে আছেন, আড্ডায় মেতে উঠবেন তারা। আপনারাও তাড়াতাড়ি জুমে চলে আসবেন আড্ডা দেওয়ার জন্য। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকে আগে জানিয়ে দেব আড্ডার টপিক, তারপরে জানাবো আমাদের সাথে কোন দুজন চমৎকার বন্ধু আছেন। আজকে আড্ডার টপিক হলো নতুন দিনের পরিকল্পনা। প্রতিদিন বা আগের দিন আমরা প্ল্যান করে নিই যে আজকে আমাদের কি কি কাজ আছে এবং প্রত্যেকটা কাজ আমরা সাজিয়ে নিই যে এখন কয়টায় আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। সো এইসব নিয়ে আড্ডা হবে। আড্ডাটা অবশ্যই চমৎকার হবে যদি আপনারাও জয়েন করে ফেলেন। আমাদের সাথে কোন দুজন আছে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন লুবনা জাহান সুবর্ণা, উদ্যোক্তা লুবনাজ ভগ, এবং তার পাশেই আছেন কানিজ ফাতেমা রুমা, উদ্যোক্তা রুমাস কিচেন ও প্রিয় কালেকশন। কেমন আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। আপার সাথে তো আগেও আড্ডা দেওয়া হয়েছে, আপনার সাথে আজকে প্রথমবার, এবং আমি আশা করি আজকের আড্ডাটা অনেক রিলেটেড আমাদের কাজের সাথে, তাই না? মানে আমরা প্রতিদিন আসলে প্রতিটা দিন প্ল্যান করতে হয় বা আগের দিন আমরা প্ল্যান করে রাখি যে কালকে কি কি হবে, এমনকি খাবার কি রান্না হবে এটাও কিন্তু আমরা প্ল্যান করেই রাখি, তাই না আপা? হ্যাঁ, অবশ্যই। এটা তো একটা বড় সমস্যা প্রতিটা গৃহিণীদের জন্য, যে কি রান্না হবে। আর একবেলা তো না, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বিকালের নাস্তা, তাই না? যে এজেন্সিকে ফোন করব যে হ্যালো, আসলেই তাই, আজকে আমি কি রান্না করব বলেন আপনারা। যাই হোক, অনেক অনেক আড্ডা তো হবে এই টপিক নিয়ে। আগে আপু আপনার কাছ থেকে একটু জানতে চাই, উদ্যোক্তা হিসেবে কতদিন ধরে কাজ করছেন? আসলে আমি চাকরি করতাম এক সময়। আচ্ছা, কোথায়? আমি 89 থেকে কনসার্ন, ইন্টারন্যাশনাল কনসার্নে ছিলাম। আচ্ছা, তো প্রায় দীর্ঘ 17 বছর করেছি। 17 বছর? ওরে বাবা। করার পরে যখন 2003-এ ছেড়ে দিয়েছি। আচ্ছা, ছাড়ার পরে তখন আর ভালো লাগতেছিল না যে কি করব। 17 বছর পর্যন্ত চাকরি করে ছাড়ার সময় কষ্ট হয় না? আসলে হ্যাঁ, কষ্ট হয়েছে, কারণ আমার বাচ্চাদের জন্য ছাড়তে হয়েছে। ছোট ছোট ছিল ওরা। তারপরে ছাড়ার পরে কিছুদিন যাওয়ার পরে ভালো লাগতেছিল না যে কি করব। তখন আমার বোন, ছোট বোনরা, ওরা আবার কিছু বুটিক করতো অফলাইনে। তো ওদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আমিও শুরু করে দিলাম অফলাইনে। জি, আমি ঢাকায় চাকরি করতাম, কিন্তু চাকরি ছাড়ার পরে আমি ময়মনসিংহ চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। তো ওখান থেকেই আমি অফলাইনে শুরু করলাম বুটিক। কাপড় নিয়ে আমি তখন যখন বাচ্চাদের নিয়ে স্কুলে যেতাম ওখানেই আমি বিক্রি করতাম। তো এরকম প্রায় 8-10 বছর করার পরে আবার ছেড়ে দিলাম। স্কুলেই 8-10 বছর স্কুলেই সেলে? হ্যাঁ, এরকম বসে থাকতাম আর বিক্রি করতাম। আবার বাসা থেকেও যখন পরিচিত হয়ে গেল, বাসা থেকেও নেওয়া শুরু করলো। দেখে যেত? হ্যাঁ, দেখে নিয়ে যেত, নিজেদের পরিচিতির মধ্যে আর কি। তারপরে আবার ছেড়ে দিলাম কয়েক বছর। আচ্ছা, আর করলাম না আর কি। তারপরে আবার 2011-তে আমি ঢাকায় চলে আসলাম। আমার বড় ছেলে যখন ইন্টার পাস করলো, ও ব্রাকে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তখন আবার ঢাকায় চলে আসলাম, ছোটোটাও নিয়ে চলে আসলাম। তারপরে ওখানে কয়েক বছর যাওয়ার পরে আবার আমি শুরু করলাম। আচ্ছা, আবার বুটিক অফলাইনে, কিছুদিন অফলাইনে। তখন ওরকম ওইভাবে ফেসবুকে ছিল না, ওইভাবে বিজনেসটা অনলাইনে ছিল না। তার কিছু কিছু ছিল আর কি, অল্প। তারপরে তখন অফলাইনে আবার সেই স্কুলে মানুষ অভ্যস্ত ছিল না যে অনলাইনে কিছু নিবে। আমরা তো আসলে আপা যেটা বললেন, আমিও তো বাচ্চা নিয়ে স্কুলে যেতাম, তো তখন কিন্তু এরকম দেখেছি, এবং আমাদের অনেক কেনাকাটা স্কুলের ওই আশপাশ ভাবিদের কাছ থেকে হয়ে যেত। ভালো, এখন শুরু করতে হলে ওখানেই চলে যেতে হবে যে কোনো স্কুলে। আমার ছোট ছেলে যখন বনানী স্কুলেও ছিল, বনানী স্কুল এন্ড কলেজে, ওখানেও আমি নিয়ে যেতাম ব্যাগ কাঁধে করে, পিঠে করে, দুইটা, একটা হাতে একটা পিঠে করে নিয়ে যেতাম। সকালে ওকে নিয়ে যেতাম 11টায়, আর 4টায় আসতাম। এর মাঝখানে আমাদের আবার একটা রুম ছিল মহিলাদের বসার, ওখানেই বিক্রি হইতো।
অনেকেই নিয়ে যেত, কেউ গয়না, কেউ বিভিন্ন রকম অনেক কিছু। তো ওখানেই না বিক্রি হইতো। বাহ। তো ওখানে বেশ কয়েক বছর করার পরে দেখলাম যে আমার মানে এই যে পিঠে টানা ব্যাগ, মানে অসুস্থ হয়ে গেলাম, আর পারতেছিলাম না। তারপরে আবার অফ করে দিলাম। তারপরে আবার এই যে রিসেন্ট আমি 2 বছর যাবত এখন আবার অনলাইনে চালু করলাম। আচ্ছা, তাহলে আপনার কি মনে হয় অফলাইনে তো অনেক সেল হয়েছে, তাই না? অনলাইনের সেলিংটা কেমন আছে? আমার তো নতুন এখনো, মানে রিস্কটা কম। আচ্ছা, হচ্ছে আর কি। আচ্ছা, কিন্তু আপনি আপনার আগের কাস্টমারদের সাথে যোগাযোগ রাখেন না বা রাখেননি? আগে হ্যাঁ, অনেকেই হয়েছে, অ্যাড হয়েছে, অনেকেই নিচ্ছে। যেমন আমার অনেক মাইমিসিং থেকেও কল আসে, যা কিছু গেছে এরকম হচ্ছে আর কি। আমার শাড়ি, 3 পিস। আচ্ছা, এই শাড়িটা কি আপনার? এটা আমার কিনা। ও আচ্ছা আচ্ছা, জি, বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো শুনে। আরো গল্প হবে। আপু, আপনার রান্নার ব্যাপার সম্পর্কে তো আগেই জানি, যে প্রিয় কালেকশন, হ্যাঁ, এটা নিয়ে একটু শুনতে চাই। রান্নাটা তো আমি 2019 সাল থেকেই করে যাচ্ছি, আর প্রিয় কালেকশনটা এটা আমার সম্প্রতি বছর খানেক হয়, একদমই নতুন একটা পেজ, এবং শুধুমাত্র মণিপুরি শাড়ি নিয়ে। আরে বাবা। হ্যাঁ, এটা শুধুমাত্র সিলেটের মণিপুরি শাড়ি নিয়ে। আসলে আমার একজন বন্ধু আছে, আপনিও চিনবেন, জিনিয়া ইসলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন খুব ভালো বন্ধু, ছোট বোন। তো দুজনই কিন্তু রন্ধনশিল্পী, রান্না নিয়েই কাজ করি। হ্যাঁ, তো এর বাইরে কিছু করা যায় কিনা, তো চিন্তা ভাবনা থেকে দুজনের মনের মিলটাও অনেক বেশি। তো শুরু করে দিলাম যে দেখা যাক কি হয়। তো আর মণিপুরি শাড়িটা আমাদের দুজনেরই এত বেশি পছন্দ, তো তখন প্রিয় কালেকশন নামে একটা পেজ আমরা ওপেন করলাম, এবং সেখান থেকে সিলেটের মণিপুরি শাড়িগুলো সেল করা শুরু করলাম। আর আমাদের পেজে মেইনলি রিজনেবল প্রাইসের শাড়িগুলো, যাতে ছাত্রছাত্রী সবাই, গৃহিণী সবার আয়ত্তের মধ্যে যেন তারা নিতে পারে। বাহ বাহ, এরকম আসলেই হওয়া উচিত, মানে সব রকমের আসলে রেঞ্জ থাকা উচিত, তাই না? আর আপনি যেটা করেছেন ওটা আরো ভালো, যে সবার আয়ত্তের মধ্যেই থাকলো, তাই না? রান্না নিয়ে নতুন কিছু করছেন কিনা এখন? রান্না নিয়ে আসলে রান্না একটা মানে খুবই দুঃখজনক ঘটনা আমার জন্যে। আমার পেজটা খুব হাই রিচের একটা পেজ ছিল, কিছুদিন আগে আমার পেজটা হ্যাক হয়ে যায়। প্রায় 18,000 ফলোয়ার ছিল আমার। পেজটা হ্যাক হয়ে যাওয়াতে আমি পেজটা আর ফিরে পাইনি। তো আমার ওতে যে খুব একটা ক্ষতি তো হয়েছে, একটা পেজ মানে আমার একটা পরিচয়। হ্যাঁ, মানে আপনাকে খুঁজে পাওয়াও তো অনেকের জন্য টাফ। আমার পেজ মানে একটা পেজ মানে আমার পরিচয়, সে পেজ দিয়ে আমার অনেক অর্ডারগুলো আসতো। তো যারা পুরনো ছিল তাদের ফোন নাম্বার কালেকশন আছে, তারা তো অর্ডার করছেই। তো আমার এখন পরিকল্পনা রান্না নিয়ে, যে নতুন একটা পেজ, আমি অলরেডি পেজ খুলেছি, এই পেজটাকে এস্টাবলিশড করা। হ্যাঁ, আরেকটা জিনিস মানে অনেকে এখন করে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা ইউজ করে, মানে সব অনেকেই আমি দেখেছি, অনেক উদ্যোক্তা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও রাখে, যাতে হচ্ছে হ্যাক হয়ে গেলেও ওই যোগাযোগটা থাকে। হ্যাঁ, এবং গ্রুপ খুলে ফেলা। আচ্ছা, এটা মানে এটা বলতে পারেন একটা সাজেশনস, যে আমি দেখেছি অনেকের কাছে, যে গ্রুপ যারা খুলে ফেলে, হ্যাঁ, ওই মেম্বারগুলো গ্রুপেও পাওয়া যায়। এক্স্যাক্টলি, এখন ওটা তো আর হচ্ছে না, গ্রুপ কিন্তু চলে যাচ্ছে না, পেজ চলে যাচ্ছে, গ্রুপে কিন্তু সমস্যা হয় না। তো আমার আর কি এই পেজটাকে আবার নতুন করে দাঁড় করানো, 5 বছর আগের পুরনো পেজ, এটাই আমার জন্য একটা চ্যালেঞ্জ। আর এছাড়া তো আমি রান্না নিয়ে, আমি আসলে কম্পিটিশন করতে খুব পছন্দ করি। রান্না নিয়ে আমার এই উদ্যোক্তা জীবনে আসাটাই কিন্তু একটা কম্পিটিশনের মাধ্যমে। তাই? হ্যাঁ, আমি 2019-এ ডিপ্লোমা মিষ্টি লড়াই মাধ্যমে ফাইনালে যখন চলে যাই, তখন থেকে দেখলাম যে ওরাও অনেক রকমভাবে আমাদেরকে ইন্সপায়ার করলো, বিভিন্নভাবে শেখালো। তো তখন থেকে আমি পেজটা করলাম, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিলাম, আমি শেফ কোর্স করলাম, সব কিছু করে তখন থেকে তো ওইভাবেই কিন্তু আমার ইন্সপায়ার। এর আগে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, একটা স্কুলেও আমি চাকরি করতাম। তো ওই যে বাচ্চার কারণে আচ্ছা, এটা আমি লং টাইম আমার ছেলেকে নিয়ে আমার কেটেছে। আসলে আমি অনেকের কাছ থেকেই আমি আসলে ব্যাপারটা ওই সময়টায় আমি আসলে হাতে সময়ও পেতাম না, সত্যি কথা, ছেলেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম। তো তখন ওর পর মনে হলো, ছেলেও ইন্সপায়ার করলো, সবাই করলো,
এরপর আসলে সত্যি কথা আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি কাজ করে যাচ্ছি, কম্পিটিশনগুলিতে করছি। আজকেও একটা কম্পিটিশনের রেজাল্ট আসলো, রাধুনী নিবেদিত ওমেন কালিনারি থেকে টপ 10-এ আমি গিয়েছি। মাংস রান্নার প্রতিযোগিতা ফাইনালে উঠে গিয়েছি। কংগ্রাচুলেশনস। কিছুদিন আগেও ফরচুন আচার প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমি প্রথম হয়েছিলাম। ওয়াও, কংগ্রাচুলেশনস। তো আমার জীবনে আসলে এটা কম্পিটিশন চলছে, আমার এটা একটা না হয়ে গেছে যে দেই না, দেখা যাক। আমারও একটা যাচাই করা যে আমি আসলে কতটুকু পারফেক্ট। হ্যাঁ, এইভাবে আসলে অনেকে ভাবে না, আপনি যেভাবে ভাবছেন এটা কিন্তু একদিকে ভালো। আপনি যে নিজেকে যাচাই করছেন বারবার এবং ডিফারেন্ট কম্পিটিশনের মাধ্যমে, এটা কিন্তু অনেক ইন্সপায়ারিং অন্যদের জন্য। আর আপনি নিজেরটা বুঝতে পারছেন আপনি কতটুকু পারবেন, কতটুকু পারছেন, আবার ওখান থেকে তো কিছু না কিছু শিখছেন। অবশ্যই, যে কোনো একটা কম্পিটিশনে গেলে কিছু না অনেক কিছুই শেখা যায়। এক্স্যাক্টলি। পরবর্তী কম্পিটিশনের জন্য যেটা আমার কাজে লাগে। হ্যাঁ, ওটাই। নতুন কি আইটেম মানে অ্যাড করেছেন আপনারা তো অনেক এক্সপেরিমেন্ট করেন, তাই না? যে থাকে না একটা আপনার সম্পূর্ণ আপনার আইডিয়া থেকে কোনো একটা আইটেম। আমি তো বেকিং করতে পছন্দ করি। আমার সেল আইটেম বেশিরভাগই বেকিং এবং ডেজার্ট। তো বেকিংয়ের মধ্যে একটা ট্রেচলেসেস কেক করি আমি। এটা আমি নতুন অ্যাড করেছি সেলের জন্য। এবং একটা ডেজার্ট, ফিলিপিনি ডেজার্ট বুকো পান্দান। এই ডেজার্টটা একদমই নতুন এবং খুবই ইউনিক একটা ডেজার্ট। আমি এটা একটা ইনস্টিটিউটে ট্রেনার হিসাবে শিখিয়েছি এবং এই দুইটা একদমই আনকমন দুইটা আইটেম আমার পেজে, নতুন পেজ যেটাতে, সেখানে আমি অ্যাড করেছি। আশা করি খুব ভালো সাড়া পাবো। অর্ডার দিয়ে তারপরে নিতে হয়? জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি তাহলে ট্রেনিংও দেন? হ্যাঁ, আমি ট্রেনিং দেই এবং বেকিং এর উপর, বিশেষ করে কেক মেকিং এর যে বেসিক কোর্সটা, আমার অনেক স্টুডেন্ট আছে। আমি বাসায় এটার কোর্স করাই। আমি ইন্টারেস্টেড। মানে বেকিং মানে অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, অনেক কিছু ডেকোরেট করা যায়, তাই না? অনেক মানে ইন্টারেস্টিং। চলে আসি এখন আমাদের আজকে তো সুন্দর একটা টপিক, এই যে প্রতিদিন আমরা আসলে কাজের প্ল্যানটা কিভাবে করছি, তাই না? এক একজন মানুষ কিন্তু এক একভাবে করে। কেউ আছে আমি দেখেছি 11th আওয়ারে গিয়ে করবে। হ্যাঁ, সো তখন দেখা যায় তার যদি 2-3টা কাজও থাকে, তখন গিয়ে কোনো না কোনো একটাতে ধাক্কা খাচ্ছে, তাই না? কিন্তু যদি আমরা আরেকটু আগে, হয়তো রাতের বেলা যখন ঘুমাতে যাব তার আগে যদি প্ল্যান করে নেই, তাহলে কিন্তু আমার মনে হয় পরের দিনের কাজগুলো খুব সুন্দরভাবে হয়, তাই না? আমরা এটা নিয়ে আড্ডা দিব, একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আজকের টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, নতুন দিনের পরিকল্পনা। আমরা প্রতিদিন অনেক কাজের সাথে যুক্ত থাকি, কোন কাজটা কোন সময় করলে, এবং আমাদের যেহেতু মানে ট্রাফিকের ব্যাপারটাও চিন্তা করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে যেই সময়টুকু দরকার হয় তার চাইতে বেশি সময় লাগে ট্রাফিকের কারণে। সো এইভাবেও আমরা আমাদের প্ল্যানগুলো করে থাকি যে যদি 12টায় কোনো কাজ থাকে তাহলে অবভিয়াসলি আমরা 10টায় বের হওয়ার চেষ্টা করব। সো এইসব নিয়ে আড্ডা হচ্ছে এবং হবে। আপনারা যারা আমাদের সাথে আড্ডায় মেতে উঠতে চান তাদের জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপুর কাছে আগে আসি। এই যে আপনি যখন জব করতেন, হ্যাঁ, আমি একদম শুরু থেকেই শুরু করতে চাচ্ছি, আপনি যখন জব করতেন ওই সময় তো আপনার সংসার শুরু হয়ে গেছে, তাই না? তো সেই সময়কার প্ল্যানগুলো কেমন ছিল? কারণ জব করলে একটা মানুষ তো সকালবেলা চলে যাচ্ছে, হয়তো বিকেলে আসছে বা সন্ধ্যায় আসছে, সব কিছু মিলে একটু বলেন কেমন করে প্ল্যান করতেন? আমি যখন 89-এ আমি জয়েন করেছি, কিন্তু আমার বিয়ে হয়েছে 88-এ। আচ্ছা। তখন আমি ভোরবেলা উঠতাম 5টায় উঠে আমার বাচ্চার খাবার, তারপরে মানে মোটামুটি আমি মানে বাসা থেকে রান্না করেও আমি আমার টিফিনটা নিয়ে যেতাম। আচ্ছা। সকালের নাস্তাটা যেটা নিয়ে যেতাম, তো ওইভাবেই। আর আমার শাশুড়ি আমার বাচ্চাকে রাখতেন। এটা একটা বড় রিলিফ না? ওকে গোসল করানো, খাওয়ানো, এভরিথিং একদম। আমি
যখন চাকরি করি ওখান থেকে আমি ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসছি, তারপরেও আমার বড় ছেলেকে আমার শাশুড়ি দেখতেন। আমি ওখানে, ও যখন ক্লাস 1-এ ভর্তি হলো, ওই 1 থেকে 3 পর্যন্ত ওই আমার শাশুড়ি আর আমার শ্বশুর নিয়ে যেত, স্কুলে নিয়ে আসতো। এইভাবেই। আর তখন আমার ছোট ছেলে হয়েছে, ওকে নিয়ে আমি থাকতাম, আর আমার বড় ছেলেকে আমার শাশুড়ি দেখতেন। তো ওই যে প্ল্যানটা এরকমই থাকতো। আর আগের দিন হয়তো রাত্রেবেলা রান্না করে রাখতাম, সকালবেলা পরের দিন আমি বিকালে আসলে অফিস থেকে আসার পরে হয়তো দেখা গেল রাত্রে রান্না করতে হইতো আমার। রাত্রে রান্না করে দিনে আর কোনো রান্না নাই, শুধু বাচ্চার রান্নাটা বা বাচ্চার খিচুড়িটা এইটা হয়তো। কিন্তু যখন আমার ওই যে ছিল, নেনি ছিল, ও হয়তো ওকে শিখিয়ে দিতাম, ও হয়তো খিচুড়িটা রান্না করতো। তখন তো আমার আর আশা হইতো না। 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 4টা পর্যন্ত আমার এনজিওর চাকরি, তো অনেক সময় দেখা যেত যে হয়তো সন্ধ্যার সময় একটা মিটিং ডাকা হইলো। এটা সব জায়গায় কেন জানি সন্ধ্যায় মিটিং ডাকা। আস্তে আস্তে দেখা গেল যে 8টা-9টা বেজে গেছে, এসে দেখতাম বাচ্চা হয়তো ঘুমিয়ে গেছে। এই আর কি, এইভাবেই প্ল্যান গুলো আগের রাতেই করা হইতো। হ্যাঁ, আগের রাতে করা হলে কিন্তু মানে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু খুব ভালো হয়। মানে আমি যখন চাকরি করতাম তখনও আমি আগের রাতে প্ল্যান করে নিতাম যে সকালে কয়টায় উঠবো, আমাদের অফিস থেকে বাস আসতো, কয়টায় আসবে, কয়টার মধ্যে আমাকে যেতে হবে। সো সেইভাবে একটা প্ল্যান থাকতো আর কি। সো আপু, আপনার কাছ থেকেও শুনতে চাই, আপনি টিচিংয়ে ছিলেন তাই না? সো একটু শুনি কিভাবে ম্যানেজ করতেন। আসলে ওই মুহূর্তটাতে অনেক দিন আমি আমার মায়ের কাছে ছিলাম। এটা ছিল আমার জীবনের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, যার কারণে ওইভাবে রান্না টান্না করে গুছিয়ে আমাকে যেতে হতো না। এবং আমি বাসায় এসেও টেবিলে গরম গরম খাবারটা পেতাম। তবে আমার বাচ্চা অনেক ছোট ছিল, তো ওর খাবারটা আমি রেডি করে যেতাম এবং ওকে খাইয়ে রেখে যেতে হতো। তো তখন অনেক সকালে উঠতে হতো, নিজে গুছানো। আমার হাজব্যান্ড অফিসে যেত, ওর খাবারটা রেডি করে দিতাম, বাচ্চার খাবারটা রেডি করতাম, করে ওকে খাইয়ে দিয়ে চলে যেতে হতো। আর বাকিটা আমার মাই দেখতেন। মানে আপনারা চিন্তা করতে হতো না আজকে কি রান্না হবে? না, আমি আসলে যতদিন মায়ের বাসায় ছিলাম ততদিন আমাকে এই নিয়ে চিন্তা করতে হয়নি। বাহ বাহ, চমৎকার। আমি অনেক লাকি এই দিক থেকে। হ্যাঁ, ওটাই তো, মানে আপনি অফিস করে এসেও আপনি গরম গরম খাবার পাচ্ছেন, নিজেকে গরম করে খেতে হচ্ছে না। তাই আমি এমনকি আমি এসে দেখতাম আমার বাচ্চার গোসল হয়ে গেছে, ও পরিপাটি ফিটফাট। এইটা আসলে খুবই ভালো, মানে খুব প্রোডাক্টিভিটি বেড়ে যায় তখন যদি আমরা প্ল্যান ওয়াইজ চলতে পারি। আপু, আপনি যখন বিজনেসটা স্টার্ট করেছিলেন, হ্যাঁ, প্রথম তো শুরু করেছেন স্কুলে নিয়ে গিয়ে, সো ওটারও তো একটা প্ল্যান ছিল তাই না? আমি ওটা একটু শুনতে চাই যে কিভাবে আপনি সুন্দর করে মেনটেন করতে পেরেছেন, একটু শুনি। সেটাও আমি সকালে উঠতাম, খুব সকালে 4টা বা 5টায় উঠে রান্না করে। তো আমার তো 2 ছেলে, বড় ছেলে তখন আমার ব্রাকে পড়ে, ওকে নিয়ে আর চিন্তা করা লাগে না, যে ছোটটাকে নিয়ে যেতাম। তো আমার সারাদিনের রান্নাটা আমি ভোরবেলা উঠে রান্না করতাম। 4টার দিকে উঠে একদম সকালে যেতেন কখন? সকালে এবং প্লাস দুপুরে রান্নাটা করে একদম আমি টিফিন ক্যারিয়ার করে আমার খাবারটাও নিয়ে যেতাম। আচ্ছা। প্লাস ওই যে কাপড় মানে আমার যে ছিল সেইটা কাপড় আর কি বুটিকের কাপড় সব নিয়ে খাবার নিয়ে একদম একবারে চলে যেতাম। আরে বাপ রে বাপ, প্রতিদিন রান্না, ভোরবেলা রান্না করে তারপরে ওখানেই খেতাম দুপুরবেলা। আমার ছেলেরটাও নিয়ে নিতাম, কিন্তু ও আবার পছন্দ করতো না সব সময় নিয়ে যাওয়া, ও খেতে চাইতো না। ও দেখা যেত যে বাইরের খাবার কিনে দাও বা এইটা দাও, ফাস্টফুড দাও, এগুলা তাকে দেওয়া হইতো। কিন্তু আমি একদম রীতিমতো ভাত নিয়ে যেতাম, দুপুরে ভাতই খেতাম। আর এই বিক্রি যা হইতো তো হইতো, এইভাবেই আবার বিকালে আসতাম, এসে আবার দেখা গেল যে যা খাবার থাকে ওই রাত্রে খেয়ে আবার একটা প্ল্যান করে রাখতাম যে সকালবেলা রান্না করে নিয়ে যাওয়া আর কি। রাত্রে কেন রান্না করতাম না, যে খাবারটা নষ্ট হয়ে যাবে, কারণ আমাকে নিয়ে যেতে হবে। আবার আপনি গরম খাবার মানে কখন ফ্রিজে রাখবেন, তাই না? এরকম হলে দেখা যেত ঘুমাতে হ্যাঁ, এই জন্য আর রান্না করতাম না, এই জন্য ঘুমিয়ে যেতাম তাড়াতাড়ি।
হ্যাঁ 10টা 11টার ভিতরে ঘুমিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভোরবেলা উঠে আবার সেই বাহ, রান্না করে আবার এইভাবেই খুব সুন্দর করে মানে পরিকল্পনা করতেন নতুন দিনে, তাই না? হ্যাঁ, দেখা যেত যে ওর তো 12টায় স্কুল ছিল, তো আমার মানে 9:30 10টার মধ্যে একদম কমপ্লিট হয়ে যেত, গোসল টোসল করে রেডি হয়ে আবার চলে যেতাম। বাসে যেতাম, আমি সবসময় বাসে চলে যেতাম। দেখা যেত 2-2.5 ঘন্টার ভিতরে আমি স্কুলে পৌঁছে গেছি 12টার আগে। আচ্ছা, তো এইভাবেই আর কি চলতো আমার। কখনো লেট হন নাই? হ্যাঁ, লেটও হয়েছে, অনেক লেট হয়েছে। বৃষ্টিতে হয়তো বাস অনেক জ্যাম, উঠতে পারি নাই, অনেক লেট হয়েছে। দেখা গেছে যে একবার পরীক্ষা ছিল আমার ছেলের, 1 ঘন্টা লেট। 1 ঘন্টা? কিন্তু সেই দিন খুব বৃষ্টি ছিল। তো আমি তো খুব কান্নাকাটি, আমার ছেলেও মানে মন খারাপ, কান্নাকাটি। পরে আমি গিয়ে দেখি যে অনেক বাচ্চা আসতে পারে নাই সেই দিন। মানে এত বৃষ্টি হয়েছে যে পরে টিচার বাধ্য হয়েছে পরীক্ষা আরেক ঘন্টা পিছিয়ে পরে নেওয়া। আচ্ছা, বাহ, এইটা একটা লাকি ছিলাম আমি। না, তা ওরকম ডিজাস্টার, হ্যাঁ ডিজাস্টার ছিল ওই সময় ঢাকায়। তারপরে এইভাবেই আর কি। আমাদের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন আমাদেরকে অলরেডি। সাজিয়া আপা অনেক দিন পরে জয়েন করেছেন, আপনার সাথে অনেক দিন দেখা কথা কিছুই হয় নাই। রাশিদা আপা এই সুন্দর করে হাসি দিয়ে বসে আছেন। হ্যাঁ, রাশিদা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠান্ডা কনকনে ঠান্ডা আছে। আরে একটা ওই যে ব্ল্যাঙ্কেট নিয়ে এরকম পেঁচায় টেচায় তারপরে কথা বলতে আসতেন, তাহলে আপনাকে দেখে আমাদের একটু ভালো লাগতো যে না শীত শীত একটা ফিলিংস আছে। আমাদের তো গরম পড়ছে, ভালোই গরম পড়ছে। সো আপা, এই যে আজকে যে টপিকটা নতুন দিনের পরিকল্পনা, হ্যাঁ, আমি আপনার কাছ থেকে আপনার প্রতিদিনের প্ল্যানটা আপনি কিভাবে করেন এটা একটু জানতে চাই। আচ্ছা, সবাইকে শুভ সকাল এবং শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। খুব ভালো লাগছে সবাইকে দেখে। আসলে পরিকল্পনাটা আসলে ছোট থেকেই করতে হয়। যারা স্কুল থেকে রুটিন মাফিক চলে অভ্যস্ত, তাদের জন্য এটা খুব বেটার লাইফ। সো সবাই বলে যে বিদেশে খুব যান্ত্রিক এবং খুব টাইমিং চলে, অ্যাকচুয়ালি না। যারা চলে, এই যে আপু বললেন, ঠিক আমার লাইফটা এইভাবে 88-এ হবে, 89-এ আরো পরে হবে আমার ছেলে যখন স্কুলগামী। তো তখন আসলে আমার ওইখানের টাইম এরকমই ছিল, ভোর 4টায় ওঠা, প্ল্যানিং করা, কি কি করতে হবে সব রুটিন ওয়াইজ একদম ঠিক করে রাখা। আর আরেকটা রুটিন হয়েছে, আসলে ব্যবসায়ীর ঘরের মেয়ে আমি, ব্যবসায়ীদের অত একটা রুটিন থাকে না। কিন্তু আমার বাবাকে যখন ক্লাস 9-এ পড়ার সময় কাঁধে নিয়েছি আমি লাস্ট, তখন থেকে আমার রুটিন শুরু হয়েছে। আমি 14 বছর বয়সে বাবার ডেড বডি কাঁধে নিয়ে তখন থেকে আমি তাঁতিবাজারে গোল্ডের ব্যবসায় যেতাম। সকাল 9টায় আমাকে যেতে হতো, তার আগে সমস্ত গোছকাজ করে ওয়াকারদের ফোন করে রেডি করে, এই গেল আগের লাইফ। আর বিয়ের পরের লাইফে যে বললাম, ভোর 4টায় উঠে রাত্রেবেলা ভিজিয়ে রাখতাম কি কি রান্না হবে, সব রেডি করে রেখে ভোর 4টায় উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে, রান্না বান্না করে ছেলেকে নিয়ে ছুটতাম মগবাজার থেকে ধানমন্ডি ম্যাপের লিফে। ওকে ড্রপ করে আমি চলে যেতাম ওয়াইএমসিতে ক্লাস করতে। ওখানে ক্লাস করে কাজটা শেষ করে আবার ছেলেকে নিয়ে বাসায় এসে মানে কাপড়টা কোনো রকম ছুঁড়ে ফেলা, আবার আরেকটা প্রিপারেশন। এই করতে করতে ওইখানকার লাইফ যখন চলে গেছে, আর মেয়ে যখন ছেলের পরে যখন মেয়ে হলো নাচের ক্লাসে, তখন তো মনে হচ্ছে ঘড়ির কাটাও আমি পিছনে রেখে আগে চলেছি, মানে এত স্পিডে চলতে হয়েছে সেটা বলার বাইরে। তারপরে যখন কানাডা আসছি ঠিক তাই, জব করার আগে ভোর 5টায় উঠে সব রেডি করে নিজের টিফিন, ছেলের টিফিন, মেয়ের টিফিন, হাজবেন্ডকে সব গুছিয়ে রেখে যাও 2টার সময় এসে লকটা খুলে, হ্যাঁ অর্ধেক জীবন চলে গেছে, একটাবার লকটা খুলেই খালি কাপড়টা ছুঁড়ে দিয়ে স্টপটা অন করা, মানে ড্রেসও খুলিনি তখন, শুধু খালি ওইভাবে জ্যাকেটটা ছুঁড়ে সব নিচতলা থেকে রেডি করে তার উপরে যে শাওয়ার করে নামাজ পড়ে এসে আবার বসা। এইভাবে একাধারে রাত্র 11টার মতো রুটিন ভাবে চলে আসছি। দীর্ঘ জীবনটা পার এইভাবেই করে আসছি সুন্দরভাবে। তো রুটিনের উপরে এবং পরিকল্পনার উপরে কোনো কিছুই হয় না। একদম সত্যি কথা আপা, খুব ভালো লাগলো আপনার এক্সপিরিয়েন্স শুনে। আমাদের সব বন্ধুরা আছে, অনেক কথা হবে। শানু কবির আপা, আপনি একটু মোবাইলটাকে সোজা করে ধরেন, রোটেশনটা অন করে সোজা করবেন। আমরা আরো আড্ডা দিব, একটা বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে।
এবং আমাদের অনেক বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন। আপনারা যারা আমাদের সাথে জয়েন হতে চান তাড়াতাড়ি চলে আসুন জুমে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি আবারও চলে যাই জুমে। নাজিয়া আপু, গুড মর্নিং নাদিয়া। গুড মর্নিং আপু, কেমন আছেন আপনি? এই তো আছি ভালোই। আজকে তুমি এসছো দেখেই আমি আসলে জয়েন করেছি। একেবারে ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না, তারপরেও ভাবলাম না, নাদিয়ার সাথে কথা হচ্ছে না অনেকদিন, অ্যাট লিস্ট এই কারণেই বসা। খুব ভালো লাগছে আপনি জয়েন করেছেন। আর আমি শিওর আপনি প্রত্যেকটা কাজ পরিকল্পনা অনুযায়ী করেন, কেন জানি আমার মনে হয়। বলেন, আমার ধারণা ঠিক কিনা? চেষ্টা করি, মানে এই দেশে যেমন রাশেদ আপা বললেন না, আর আমি রুটিন লাইফ খুব পছন্দ করি ছোটবেলা থেকে। আমি আরেকটা এপিসোডে আমি বলেছিলাম আমার মা একটু স্বৈরাচারী মানুষ আমার উপরে, আমার জন্য শুধু। তো ছোটবেলা থেকে আমার এরকম রুটিন তৈরি থাকতো। টেবিলের ওই পড়া টেবিলের নিচে যে কাচের কাচ থাকতো না, তার নিচে তো আমার এরকম রুটিন রেডি থাকতো। আমাকে কিছু বলতে হতো না, কারণ সবাই আমাকে জিজ্ঞেস করতো না তুমি কি করবে, মানে এখন কি করবে। সবাই শুধু ওই রুটিনের দিকে তাকাতো, জানতো আমি এখন কি করব। তো এই জন্য এরকম ওয়ার্ক লিস্ট আমার তৈরি থাকে, আমার এরকম ওয়ার্ক ক্যালেন্ডার থাকে। তো আমার কলিগস আর ম্যানেজার ওরা আমাকে কিছুই জিজ্ঞেস করে না যে নাজিয়া তুমি কি করবে, তোমার কি প্ল্যান নেক্সট মান্থ, মানে অফিস রিলেটেড। ওরা কিছু জিজ্ঞেস করে না। আই শেয়ার মাই, মানে অফিস ক্যালেন্ডার শেয়ার করা থাকে সবার সাথে। তো ওরা জানে আমি ইন অফিস না টেলিওয়ার্কিং, এবং কি কোন প্রজেক্টে কাজ করছি, কবে ডেডলাইন, কি সমাচার আপডেট, they just get their information. খুবই আমি ভালো। খুব কম কথার মানুষ, সবকিছু লেখার উপরেই থাকে, নোটস অ্যান্ড আপডেটস আর দেয়ার. So I just point them out, what I'm doing, what I mean, what is my goal. এটাই আমি খুব টাস্ক ওরিয়েন্টেড জীবনযাপনে পছন্দ করি আর কি, চেষ্টা করি এটা করতে। চমৎকার। এবং আপনি যেটা বলছেন এই যে রুটিন লাইফ কিন্তু আমারও ভালো লাগে। মানে এখন আমি কি করব না করব এটার একটা প্ল্যান থাকে না, যে আমি এখন যাব, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি বা হোয়াট এভার। এটা কিন্তু সুবিধা সব মানুষের জন্য এই ধরনের প্ল্যান অনুযায়ী যদি কাজ করে। থ্যাংক ইউ আপু, তাহলে আমার ধারণা ভুল না। সাজি আপু। জি আপু, কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখে কেমন জানে আমার এখন ঘুম আসছে। আপনি কেমন ঘুম ঘুম ভয়েসে কথা বলছেন, বলেন আপনার কি ঘুম ঘুম লাগছে? আপনার জন্য চা নিয়ে আসি, আমার জন্য নিয়ে আসি। না, ঘুম ঘুম লাগছে, খুব ভালো লাগছে। অলরেডি আছে পরে হ্যাঁ, কি অনেকদিন পরে সবার সাথে ভালো লাগছে। হ্যাঁ, সেটাই। সো আপনার কাছ থেকে একটু শুনি, বিজনেস তো করেন, হ্যাঁ, প্ল্যানটা কিভাবে করেন? সংসারে আপনার কাজ করতে করতে সবকিছুই তো প্ল্যান অনুযায়ী হচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে আমার দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। ছেলে কলেজে মর্নিং শিফটে, আমাকে ওকে 6:30টার মধ্যে ঘর থেকে বের করে দিতে হয়, তাহলে আমি 5টায় উঠি। আমার প্রত্যেক দিনে ওদের অনুযায়ী আমাকেও ওই রুটিন অনুযায়ী চলতে হয়। বড়টা যাওয়ার পরে ছোটটা যাওয়ার পর ওর বাবা, তারপরে কাজের লোক, তারপরে রান্না, তারপর ফ্রিজ খুলে দাঁড়ায় থাকি আজকে কি রান্না করব। সেটা একটা রুটিন অনুযায়ী প্রতিদিন একটা ঝামেলা মনে হচ্ছে আমার। যদিও রান্না, তারপর আমার নিজের কাজ থাকে, সবকিছু মিলাই রুটিন অনুযায়ী সংসারে সময় দেওয়ার পরে নিজের জন্য কিছুটা সময় আমি রাখি। আর আপা আমার সবচেয়ে রুটিন যাই থাকে আমি গান ছেড়ে কাজ করি, এটা আমার স্পিড মনে হচ্ছে বেড়ে যায়, আমার খুব ভালো লাগে। আর আজকে একটু ভুলে গেলাম, আমার এখানে স্টুডিওতে দুইজনে আমার পরিচিত, লুবনা আপার সাথে আমার একটা প্রোগ্রামে দেখা হয়েছে, ভালো লেগেছে। আর রুম আপা তো হচ্ছে সবকিছুতেই উইনার। এখন আজকেও একটা ওনার কম্পিটিশনে দেখলাম সেরা 10-এ আসছে। আপা আমি বলে দিচ্ছি, রুম আপা যেন একটা পার্টি দেয় আমাদের জন্য। একদম, খুব সুন্দর কথা বলেছেন। আমি আপনাকে সাপোর্ট করছি। অবশ্যই তাই না, চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কিন্তু খাবার দাবারের কথাই নাই, আমরা পার্টি চাই। সাজিয়া নিজেও কিন্তু অনেক গুণী একজন পার্টিসিপেন্ট যে কোনো প্রতিযোগিতায়, সেটাও আমরা জানি। হ্যাঁ, সেটাও আমরা জানি। বড়দের থেকে তো শিখতেছি, চেষ্টা
চেষ্টা করি। ভালো লাগে আসলে কাজের ক্ষেত্রে আপার সাথে আমার পরিচয়, লুবনা আপার সাথে, এখানে তানিয়া আপা আছে, মানে জুমের অনেকের সাথে, জিনি আপা, এই কাজের সূত্রে আমাদের একসাথে ভালো লাগে। এই একটা বন্ডিং আর লেডিস ক্লাব আরো বেশি মজবুত করে দিয়েছে মনে হচ্ছে, সবার সাথে আরো জানাশোনা হয়ে গেল। বাহ, চমৎকার। থ্যাংক ইউ আপা। রেবেকা আপা, হ্যাঁ রেবেকা আপা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি আপা। আপনি বলেন, প্রতিদিন সকালবেলা উঠে আপনিও কি চিন্তা করেন আজকে কি রান্না হবে? হ্যাঁ, এটা তো নিত্যদিনের ঘটনা। সকালে যখন খাই তখন দুপুরেরটা চিন্তা করি, দুপুরে যখন খাই রাত্রেরটা, রাত্রে যখন খাই তখন সকালেরটা। এটাই তো মানে করতে হয়, কিছু করার থাকে না। হ্যাঁ, সাইকেল না, সার্কেল ঘুরতে থাকে, এটার কোনো চেঞ্জ নাই। আমার 33 বছর সংসার লাইফে করতেই আসছি এটা আমি। তো যাই হোক, প্ল্যান মাফিক না চললে হয় কি, আসলে হয় না। আমরা তো ধরো সকালবেলা একটা মিনিমাম একটা প্রিপারেশন থাকে। আমি রাত্রি সব গুছায় রাখি সব সময়। এর আগেও আমি চিন্তা ভাবনা করি কি কালকে কি পরবো বা কি ড্রেস পরবো, আমার ছেলেরা কালকে কি খাবে, আমার হাজবেন্ড কি খাবে, সবকিছু আমি আগে থেকে রাত্রে গুছায় রাখি। ড্রেসটাও গুছায় রাখি, জানো আমি পানির বোতল থেকে কে কোনটা নিবে, কে কি করবে, সব রুটিন মাফিক আমার। এইটাতে আপনার সাথে আমার মিল আছে, ড্রেসটাও গুছায় রাখি। মানে আমি যখন জব করতাম তখনও এই কাজটা করতাম, আগের রাতে এই ড্রেসটা পরবো, আয়রন টায়রন করে রেখে দিতাম যাতে ঝামেলা না হয়। এটা না করলে হয় কি, সকালবেলা আবারটা টিফিন বক্স করতে হয়, কত কিছু প্ল্যান থাকে। আর আমি সারাটা হচ্ছে 2000 থেকে চাকরি করতেছি, এই পর্যন্ত 24 বছর আমার একটা মানে রুটিনের মধ্যে চলতে হয়েছে। এর মধ্যে 2টা ছেলে বড় করেছি। আমার হাজবেন্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলেন, এখন ব্যবসা করতে। তো ও কখনোই আমাকে সময় দিতে পারি নাই। সেই ক্ষেত্রে আমাকে একটা নির্দিষ্ট রুটিন থাকতো। এই টাইমের মধ্যে যে রাশিদা আপা একটা কথা বললো না, সময় আমার পিছনে দৌড়ায় না, আমি সময় পিছনে। সময় আমাকে কিভাবে যে ঠেলে নিয়ে গেছে আমি নিজেও বুঝি না। এখন 2টা ছেলে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে পরিকল্পনা মাফিক চললে জীবনটা গুছিয়ে নেওয়া খুব সহজ হয়, এবং চিন্তা যখন ভালোভাবে করা যাবে। একটাই কথা বলবো সবার জন্য, আমি হয়তো অত সিনিয়রদের মতো অত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তবে পরিকল্পনা মাফিক চললে জীবনটা সুন্দর গুছানো হয় এবং অনেক কিছু মানে আরো সামনে আগানো যায়, এতটুকুই বলি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া আপা, নিজের বোনকে পাঠিয়ে দিয়েছেন, আসেননি কেন সাথে? আসসালামু আলাইকুম নাদিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার বোন উপস্থিত আছে, লুবনা জাহান সুবর্ণা, তাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং সাথে যে আপু আছে সেই আপু আমার অনেক প্রিয়, কিন্তু আপুকে অনেক শুভেচ্ছা। আর আমরা যারা বন্ধুরা আছি জুমে, তাদের সাথে অনেকদিন পর আবার অনেকের সাথে আজকে দেখা, সবাইকে অনেক শুভেচ্ছা। নাদিয়া আপু, আজকে আপনাকে সহ বাকি যে 2জন আছে সবাইকে খুব সুন্দর লাগছে। আর আমি বলবো যে আমিও আসলে খুব মানে অনেকটাই চেষ্টা করি পরিকল্পনা নিয়ে চলার, কিন্তু আমি এত বলে মানে মানুষকে উপস্থাপন করি খুব কম। আমার এই অভ্যাসটা নাই। আমি জাস্ট নিজের মনের মধ্যে রাখি যে কালকে কি করব, তারপর দিন কি করব। আমি রাতেই প্ল্যান করে রাখি যে কালকে কি রান্না করব, অথবা অনেকদিন সকালে উঠে প্ল্যান করি যে দুপুরে কি রান্না করব। সাথে দুপুরের রান্নার সাথে আমি বিকেলের নাস্তাটাও ওইভাবেই রেডি করে রেখে দিই। এবং আমি সবকিছু প্ল্যান, আমি বিশেষ করে আমার ঘরটাকে আমি প্ল্যান মতো সাজাই। যেমন আমার ছেলের নাস্তা, আমার হাজবেন্ডের খাবার, এবং মেহমান আসলে যেন আমার ঘর থেকে কোনো কিছু মুখে না দিয়ে বের হয়ে যেতে হয়, আমি সেই চেষ্টা করি। আমি সেই জন্য আমার বাসায় ফ্রিজ বাড়িয়ে দিয়েছি, যে 2টার জায়গায় আমি 3টা ফ্রিজ রেখেছি, যে আমার সব নাস্তা রেডি থাকবে, সবকিছু প্রিপেয়ার করা থাকবে, যেন আমি চট করে কিছু একটা বের করে করতে পারি। তো আমি এইভাবে প্ল্যান করে চলি। এবং কোথাও যাওয়ার আগেও আমি আগের দিন ঠিক করি যে কি পরবো, কোন শাড়িটা পরবো, কোন ড্রেসটা পরবো। এবং আমার বিজনেসের ক্ষেত্রে আমি সেম ওইটাই করি।
পার্লার বলেন, আমার রান্নার কাজ বলেন, আমার অন্যান্য যে সংগঠন করি, আমি সাংস্কৃতিক সংগঠন করি, আমি ইনার হুইল করি, আমি সেবামূলক ইনার হুইলের সাথে যুক্ত আছি, আমি কালিনারির সাথে যুক্ত আছি, ওগুলো আমি ওইভাবেই প্ল্যান ওয়াইজ করি। যে কখনো আছে আমার 2-3টা প্রোগ্রাম একসাথে পড়ে যায়, তখন সেটা কিভাবে ম্যানেজ করতে হয় সেইটাও আমি আসলে বড়দেরকে দেখেই শিখা। আর আমার এই 3 মাস আমার বড় বোন ছিল, আমি বলবো যে আমাদের এই মানে আমি প্রতিদিন প্ল্যান করতাম কালকে আমার বড় বোনকে কি খাওয়াবো, কি নাস্তাটা খাওয়াবো, কোন পিঠা খাওয়াবো, কোনটা খেলে ওর ভালো লাগবে। আর আমার বড় বোন চলে গেছে গত বৃহস্পতিবারে, তার জন্য আমার মনটা খুবই খারাপ। এখন আমার দিন কাটছে বড় বোন থাকলে আসলে যে সুন্দর একটা এই 3টা মাস যে ছিল আমাদের খুবই একটা ভালো, অনেক সময় আছে অনেক কথা হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, তারপরেও আমরা এত সুন্দর দিন কাটিয়েছি সব বোনরা একসাথে। তারপর বোন কি খাবে সেটা রান্না করা, প্ল্যানিং করা, মানে এই যে এত সুন্দর স্মৃতিগুলো দিয়ে গেল, তাই না? বা চমৎকার আপা, থ্যাংক ইউ সো মাচ। একদম জুম ভরে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে সবাইকে। একটা বিরতির পরে এসে আবার আড্ডা দিচ্ছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে, একেবারে অনেকেই জয়েন করে ফেলেছে এবং জুমটা খুব সুন্দর লাগছে, কারণ সবাইকে খুবই সুন্দর লাগছে। আপনারা যারা জয়েন করতে চান তাড়াতাড়ি চলে আসুন জুমে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যারা আমাদের সাথে, মানে শুধুমাত্র নারীরা, আমাদের সাথে একেবারে খুব বেশি জয়েন হয়ে থাকতে চান সব সময়, আপনারা করবেন কি, আমাদের যে গ্রুপটা আছে নেক্সাস লেডিস ক্লাব গ্রুপ ফেসবুকে আছে, ওখানে তাড়াতাড়ি নিজেকে যুক্ত করে নিন, তাহলে আমাদের রেগুলার খবর আপনারা পেতেই থাকবেন, সব বন্ধুদেরকে ওখানেই পাবেন। আমি জুমে যাব, আগে একটু স্টুডিওতে যাই। এই যে গুছানো বা মানে প্ল্যান করে চলা, হ্যাঁ, এই অভ্যাসটা দেখা যায় ফ্যামিলির কারো না কারো থাকে। আপনি কার কাছ থেকে পেয়েছেন বলেন? আমি পেয়েছি আমার নানার কাছ থেকে। আচ্ছা, আমার নানা সবসময় দেখতাম, মানে সে যে টাইম দিবে সেই টাইম মতো রেডি না হলে মানে এত রেগে যেত, নানার রাগের ভয়ে আমরা মানে রেডি থাকতাম, মানে টাইম মতো সে চলে যাবে, তোমাকে নিবে না এরকম। তো তখন থেকে দেখলাম যে একটা দিকে নানা ওইভাবে আমাদেরকে অভ্যস্ত করতে করতে আমি নিজেও কিন্তু আমার সাথে যারা কাজ করে বা আমার ফ্যামিলির লোকজন তারা জানে যে আমি কিন্তু যেই টাইমটা দিই আমি ঠিক সেই টাইম মেনটেন করি। এবং কেউ মেনটেন না করলে আমারও এখন মনে হয় আমার নানার মতো মেজাজ গরম হয়ে যায়, কেন ফেলে চলে যাবেন, ওটা পারি না, ওটা সমস্যা হয়ে যায়। কিন্তু আমি খুব অপছন্দ করি যে আমি একজনকে সময় দিব, সেই সময় মতো আমি যদি সেখানে উপস্থিত না থাকি বা একটা কাজের সময় যদি সেই সময় মতো আমি কাজটা না করি, এবং আমি সবসময় এটাই চেষ্টা করি। আর ও যে পরিকল্পনার কথা বললেন না, আমি কিন্তু মানে শুধু রান্না বান্না না, মানে আমার যদি ঢাকার বাইরে কোনো ট্যুর হয় বা কিছু হয়, যেদিন থেকে আমার ট্যুর প্ল্যান শুরু হয় আমি কিন্তু সেই দিন থেকে একটা লিস্ট শুরু করি যে আমার ব্যাগে কি কি জিনিসগুলো যাবে, আমি কোন দিন কোন জামাটা পরবো, কি কি ওষুধগুলো আমার নিতে হবে, এমনকি ছোট একটা কাঁচি, সুই, শু নিতে হবে, হ্যাঁ, কোন জামার সাথে কোন জুতা, ব্যাগ, সবকিছু আমার লিস্ট করা থাকে। এতে হয় কি আগের দিন আমার এটা ব্যাগে ঢুকাতে খুব ঝামেলা হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি, লিস্ট করা থাকলে খুব এমনকি ইজি হয়। বাসায় গেস্ট দাওয়াত দিলেও আমি তাই করি, মানে কোন বেলা কোনটা খাওয়াবো আমি কিন্তু আগে একটা লিস্ট করে ফেলি, তাহলে হয় কি মেহমান আসার আগে আমাকে হিমশিম খেতে হয় না, ওই অনুযায়ী বাজারগুলো রেডি থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। আমি বিকালে নাস্তাগুলো হয়তো ফাস্ট ফুড থাকলে আগে ফ্রোজেন করে রাখি, আর কোন বেলা কোনটা রান্না করব লিস্ট করা থাকলে আমার এটা খুব ভালো লাগে। আমার মনে হয় এই যে এই ব্যাপারটা সবার জন্য মানে খুব ইম্পর্টেন্ট এবং কাজের। আপনি যে এখন বললেন গেস্ট আসলে অনেক সময় থাকে না, কয়েকদিনের জন্য কোনো গেস্ট এসেছেন, তো তাদের জন্য এই যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিদিন কি কি খাবারের প্ল্যান থাকবে ওইটা কিন্তু লিস্ট করে ফেললে খুবই ভালো। এটা কষ্ট কমায় বলতে কি ওই যে টেনশন করতে হয় না, ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকতে হয় না। না, বেশিরভাগই আপু বললেন না যে ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে, এটা খুবই ইরিটেটিং যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, চিন্তা করলাম কি খাবো কি
কি রান্না হবে, কালকে এটা খেয়েছি, আজকে কি খেতে পারি। আমার তো যখনই আমার মানে হাউসমেট এসে জিজ্ঞাসা করে যে আপা আজকে কি রান্না হবে, আজকে আমি জানি না কি রান্না হবে, আজকে দুপুরে আমি বলেছি মানে সকালে ওনাকে বলেছি আমি আপনার যা ইচ্ছা করে তা রান্না করেন, আমি জানি না, আমাকে জিজ্ঞেসই করবেন না কি রান্না করবো। হ্যাঁ, আপুর কাছে আসি, এই যে আপনি কি মনে করেন যে আমরা আসলে বড় হতে হতে, হ্যাঁ ছোটবেলা থেকে তো আসলে ফ্যামিলি শিখায়, আবার অনেক সময় আমরা ফ্যামিলি মানে অনেকে আছে দেখি মা যা শেখাতে চাই, হ্যাঁ দেখা যায় না খুব শিখতে পারছে না সে, বা ওর পছন্দ হচ্ছে না, এইভাবে বড় হয়ে যাচ্ছে। সো এই যে প্ল্যানটা, হ্যাঁ ছোটবেলা থেকেই শেখা উচিত কিনা একটু শুনতে চাই। আসলে ছোটবেলা থেকেই শেখা উচিত, কারণ আমার আম্মাও খুব মানে আমাদেরকে মানে শাসনের মধ্যেই ছিল যে এখন এটা করতে হবে। আমরা 5 বোন। হ্যাঁ, আম্মা খুব রাগী ছিল এবং মানে 6টার আগে বাসায় ঢুকতেই হবে, তারপরে মানে সকালে উঠতে হবে, মানে সব রুটিনের মধ্যে করতে, দুপুরে ঘুমাইতে বন্ধ করে দিয়ে যেত না সকালে না উঠলে, দুপুরে ঘুমাইতে হবে। আমার আব্বা এটা করতেন, স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে ফ্যানটা বন্ধ করে দিতেন। এটা ইউনিভার্সাল, এটা প্রত্যেক জেনারেশনের যে মাগুলো আছে সব মাই করে এবং করবে, এটা যত জেনারেশন আরো আপগ্রেডেড হবে এই অভ্যাস কখনো যাবে না। এবং দেখতাম যে আমার আব্বা হয়তো যাবে এক জায়গায় ট্রেনে, দেখা গেল যে মানে আগেই চলে গেছে, হয়তো 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকবে যে ট্রেন মিস করা যাবে না, মানে এরকম মানুষটা আমারও আছে। আমার খুব মানে সমস্যা হয় যদি মনে হয় যদি না উঠতে পারি। হ্যাঁ সেটাই, আমারও এটা কাজ করে, ট্রেনে ওঠার খুবই ইয়া লাগে, মানে ডিপ্রেশন কাজ করে আমার খুব। আর এই যে একটা আপু বললো যে রুটিন করা, আমি আমার স্কুল জীবনে আমি মানে সপ্তাহে রুটিন করতাম যে আজকে রবিবার, আজকে এই 3টা সাবজেক্ট পড়বো, এবং একদম কম্পালসারি ছিল যে অঙ্ক আমাকে করতেই হবে প্রতিদিন। এইভাবে আমার রুটিন থাকতো একদম, রুটিন করে করে। এবং আমি যখন এনজিওতে চাকরি করি, মানে এনজিওতে টাইমটা একটা মানে বড় ফ্যাক্ট, মানে 8টা মানে 8টা 5 মিনিট আগে গিয়ে পৌঁছতে হবে, 5 মিনিট পরে পৌঁছানো যাবে না। কারণ হচ্ছে যে তখন আমাদের রিভলিউশন হতো। আচ্ছা, মানে 5 মিনিট যে লেট করছি এইটা আমাদেরকে পরে কাউন্ট হইতো। মানে এই জন্য মানে টাইমটা খুব ইম্পর্টেন্ট ছিল, টাইমলি মানে একদিকে কিন্তু ভালো না, ওই যে টাইম সেন্সটা আস্তে আস্তে মানে সবকিছু টাইম মতো কাজ করা, মানে কনসার্নে মানে এনজিওতে বিশেষ করে সবকিছু টাইম মতো করা কাজ, ওইখানেও একটা রুটিন থাকতো যে কোন দিন আমার কোন কাজটা কোন দিন করব, কোন দিন এর মধ্যে জমা দিতে হবে, মানে এর মধ্যেই জমা দিতে হবে, এই মানে এতক্ষণ মানে এত তারিখের ভিতরে এতটার ভিতরে জমা দিতে হবে, মানে একটা রুটিনের মধ্যে চলতে হইতো সব সময়। অনেক অফিস তো আছে এই যে 5 মিনিটের কথা বলছেন না, 5 মিনিট লেট হলেই হচ্ছে মানে ফিঙ্গার পাঞ্চ করতে হয় না, তো মনে করেন ফিঙ্গার পাঞ্চ করলে ওটা নিবে না। মানে আমিও যখন চাকরি করতাম স্কুলে, ওই যে লেট হয়ে গেলে লাল দাগ পড়ে যেত। মানে 5 মিনিট কিন্তু 5 মিনিট কেন, 1 ঘন্টা আগে যাও কিছু অসুবিধা নাই, কিন্তু 5 মিনিট লেট করা যাবে না। আমি আমার একটা মানে প্রথম জব যেখানে ছিল, এটা একটা শ্রীলঙ্কান গ্রুপ, তো ওখানে হচ্ছে এরকম 5 মিনিট না 2 মিনিট লেট হলেও মানে ক্লোজ করে দিত আর কি, কারণ ওদের হচ্ছে একটা অফিস শুরু হওয়ার আগে একটা হচ্ছে গান করে আর কি, সবাই দাঁড়ায় ওরকম করে ওদের দেশের। সো এইখানে গিয়ে ঝামেলাটা হতো মাঝে মধ্যে। আমরা আরো আড্ডা দিব, অনেকেই চলে আসছে, বাহ আমার খুব ভালো লাগছে আজকে। সো একটা বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম একটা বিরতির পরে। এখন সরাসরি চলে যাই জুমে। জিনি আপা কি আছেন? হ্যাঁ জিনি আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক দিন পর। হ্যাঁ অনেক দিন পর আসলে। হ্যাঁ সেটাই, বলেন আপনি আপনার প্ল্যান কিভাবে করেন, নাকি একদম সকালে উঠে তখন সব চট করে ফেলেন? গুণী মানুষ তো। আচ্ছা, প্রথমেই নাদিয়া আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, শাড়িটা অনেক সোবার, একটা সুন্দর একটা মিষ্টি একটা কালার, আর তুমি তো অলওয়েজ মিষ্টি। এন্ড আমার বড় বোন আছে এখানে, রুমাপাকে সবাই জানে, আমার সিনিয়র
আমি ওনাকে বড় বোন মনে করি, সেইভাবেই শ্রদ্ধা করি। আমরা একই ঢাকা ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের, এখন পর্যন্ত একসাথে একই কাজ করে যাচ্ছি, কিভাবে জানি না। ভালো, মনের মিল থাকলে এমনই হয়। একদম একদম, আলহামদুলিল্লাহ। আসলে আমরা সব জায়গায় একই সাথে যাই। আজকেও যাওয়ার একটা প্ল্যান ছিল যে আপার সাথে যাব, অন্তত আপার ছবিগুলা তুলতে হবে, বাট আমার মেয়ের কারণে আমার হলো না। নেক্সট টাইম ইনশাআল্লাহ। তো পরিকল্পনা কি নাদিয়া আপু, আসলে আমরা দেখা যায় কি, মানে টোটালি প্রথমেই বলবো যে আমরা যেহেতু মানে মহিলা বা মেয়ে, আমাদেরকে প্রতিটা জিনিস প্ল্যান ওয়াইজ করতে হয়। সকালে ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, দেন হচ্ছে গিয়া যখন ফজরের ওয়াক্ত হয় নামাজ পড়া, কোরআন পড়া, তারপর এক্সারসাইজ করা, এই নাস্তা কি খাবে। যদিও আমার ছেলে তো দেশের বাইরে থাকে, মেয়ে ঘুমায়, এখন ভার্সিটি যেহেতু বন্ধ, হাজবেন্ড সকালবেলা চলে যায়, ওই টাইমটা একটু রিল্যাক্স থাকি। এরপর শুরু হয় সবচেয়ে বিরক্তিকর কাজ, আজকে কি রান্না। মানে এতই বিরক্ত থাকে, হ্যাঁ, যদি যদি ওইটার প্ল্যান না থাকে তাহলে মানে খুবই বিপদের কথা। আজকে যেমন আমার প্ল্যান, আমি আজকে রান্না করব না, যেহেতু গরুর মাংস রান্না করা আছে। হ্যাঁ, আজকে আমার কোনো রান্না, আজকে ঘর গোছানো প্ল্যান ছিল। সারাদিন ধরে আমরা খুব মানে বাড়ি ঘর পরিষ্কার করার, রুমাপা জানে যে আজকে আমার এই কাজগুলা ছিল। তো এইভাবে প্ল্যান ওয়াইজ আর কি, আমরা যে যেদিন ঘরের কাজ করব তার আগের দিন একটু বেশি করে রান্না করে রাখি, বা রুমাপাও জানে যে সংগঠনে আমাদের মিটিং গুলো থাকে বা আমাদের ওয়ার্কশপ গুলো থাকে, তখন আমরা তার আগের দিন রান্নাটা আমি সেরে রাখি, ফ্রিজের মধ্যে রেখে দেই, যে ঠিক আছে তারপর গরম করে খাওয়া যাবে। এভাবে হয় কি সময়টাকে সেট করে নেই। তারপরে তো অর্ডার গুলো থাকে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। শানু কবির আপা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনার কাছ থেকে শুনি প্রতিদিনের প্ল্যানটা কিভাবে করেন? বাইরে আমি বলি, আমার বাবু এবং আমার হাজবেন্ড দুজনেই মানে খুবই ব্যস্ত রাখে আমাকে। আমাদের যে কিভাবে সময় কেটে যায় আমরা ঠিক মানে টেরই পাই না যে কখন সময় যায়। মানে আমার 4টা কোচিং এ দৌড়াইতে হয়, তার ফাঁকে ফাঁকে বাসায় আসতে হয়, এইটা সেইটা মানে। আর রসনা বিলাস যেটা মানে খাবারের আর কি, সেটা হলো মেয়ের একটা খেতে মনে চাইলে বাবার একটা খাইতে মন চায়, মানে এরা দুইজনে মনে করেন একটু পর পর এইটা সেইটা মানে খাবার তৈরি করার কাজে সবসময় বেশি বেশি একটু ব্যস্ত রাখার চেষ্টা করে আর কি। এই বাবা বিরিয়ানি খাবে তো মেয়ে খিচুড়ি খাবে তো বাবা রুটি পিঠা, এরকম করে মানে সারাদিনই কিছু না কিছু এটা তৈরি করে কখন না কখন দিতেই হয়। মানে যখন যেটা বলবে যেটা খাবো সেইটাই, এইভাবে মানে আপনার প্ল্যানগুলো ইনস্ট্যান্ট নিতে হয়। বা এইভাবেও হয়, অনেকে এভাবেও করে, কিন্তু একটু প্রেসার হয়ে যায় হয়তো বা অনেকের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তন্দ্রা আপা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলেন, আপনারটাও শুনি। হ্যাঁ, নারীদের তো ঘরে বাইরে দুটাই সামলাতে হয়, সেই জন্য আপু যে কথাটি এসছে কমন, সেটি হলো পরিকল্পনা। আমি নতুন দিনের পরিকল্পনা আগের দিন রাতেই করে ফেলি। শাড়ি পরি, অফিসে যাব শাড়ি পরে, সেই শাড়িটাও বের করে রাখি। সকালে আমি নাস্তায় কয়টা রুটি কার জন্য করব, কি করব না করব রাত্রে চিন্তা করি। ভোর 5টায় শুরু করি আপু, এবং এই বাড়ির কাজ শেষ করে অফিসের উদ্দেশ্যে যাই, আবার এসে বাকি কাজ গোছানো থাকে করি। আপু সবাই কথা বলবে, এই জন্য সংক্ষেপেই বললাম। পরিকল্পনাটা হচ্ছে আমাদের পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম, ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু এত সুন্দর করে বোঝার জন্য যে সবাই কথা বলবে। মিষ্টি আপা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাইকে আসসালাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বলে ফেলেন আপনার কথাও শুনি। আপু এই আসলে তন্দ্রা আপার মতো আমাদের সবার যাদের বের হতে হয়, আমি সবসময় প্ল্যানটা আগের দিন রাতের মধ্যে সেট করে ফেলি। সকালে কোন ড্রেস, মেয়ের বাবা কি পরবে, সব আমি ফিটফাট। আর খাবারটা ওই আগের দিনই রাতের দিকে আমি বিশেষ করে পাই, কারণ দুপুরে বাসায় আসলেও কেউ থাকে না, খাওয়া দাওয়া কম হয়, রাতে আমরা সেট করি। তারপরে বাচ্চাদের ডিমান্ড থাকে, নিজেরও ডিমান্ড থাকে, তখন তো অনলাইন আছেই আপু, আজকাল একটা বিশেষ সুযোগ। হ্যাঁ, মাঝে মধ্যে রেস্ট নিতে হয়, এটা তো সত্যি কথা। আর হচ্ছে মাঝে মধ্যে আপু রেস্ট নেই। আমার কাজ, আমাকে আরাম পেতে হবে, আমার এত কষ্ট আমি করতে পারবো না যে একজনকে ছেড়ে তারপরে আপু একটা দিন রাখি না কাজ করবো না, আজকে আমার রেস্ট, সেদিন আমি হরতাল করি আপু, না আমি পারবো না কাজ করতে। একদম এমনই করা উচিত। তো
একদম এমনই করা উচিত। এইটাই, তাই না? কারণ নারীদের আপু এত কষ্ট করা যাবে না। থ্যাংক ইউ আপু, খুব মজা পেলাম আপনার কথা শুনে। নেলি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। মিউট করা আপনার, আনমিউট করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলেন আপু, কিভাবে প্ল্যান করেন? সবার মতোই একই অবস্থা, সকালে উঠে আগে রান্না বান্নার চেষ্টা। খুব সকালে উঠতে হয় না? হাজবেন্ড চলে যায়, তো মেয়েরা, বড় মেয়েটা থাকে না, বড় মেয়ের খবরটা আগে নিয়ে একটু ফোন করে কেমন আছে, কি অবস্থা, তারপর একটু রান্না বান্না সকালে নাস্তাটা করে মেয়ে, ছোট মেয়ে খেয়ে চলে যায়, তারপর আমার শাশুড়ির জন্য খাবারটা দিয়ে তারপর আমি রেডি হয়ে একটু খেয়ে আমি বেরিয়ে যাই। আবার এসে বিকেলে কারা রাতেরটা কারা, এই আর কি, সবার মতো একই অবস্থা। ওই যে সাইকেলের চেন যেভাবে ঘুরতে থাকে না চালালে, হ্যাঁ ওটাই হয় সবার আসলে। থ্যাংক ইউ আপা। সোনিয়া আপা, আপনিও কি মিষ্টি আপার মতো মাঝে মধ্যে স্ট্রাইক করেন কিনা বলেন তো? না, ওই সময় দ্বারা হয় না। যাই হোক, কিন্তু করা উচিত। কেমন লাগতে জানেন, মনে হচ্ছে কোথাও থেকে কোনো গুঁড়া পাউডারের বেলি ফুলের নির্যাসে কোনো যে বিজ্ঞাপন করে আসলেন এখানে উপস্থাপক। এরকম লাগছে, এত ফ্রেশ লাগতেছে। এই কথাটা বলার জন্য অনেকক্ষণ ওয়েট করছি, বুঝছেন, একটু হলে বুক ফাইটা। হাসিনা আপা আমার সাথে মিলিয়ে আসছে। আমি যে উদ্যোক্তা, আমার অনেক প্ল্যান থাকে, আমি রাতে জাগি, রাতে কাজ করি, আর হলো যতই প্ল্যান থাকুক না কেন, একটা প্ল্যান থাকে যে আমার সন্ধ্যা 7:30 অথবা 7টার মধ্যে আমার বসতে হবে নেক্সাস টেলিভিশনে। এটাই আমার প্ল্যান। বাহ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। দুইজন প্রিয় মুখ আজকে স্টুডিওতে, দুইজন খুব পরিচিত, খুব পছন্দের মানুষ। তো যাই হোক আপু, মনটা অনেক খারাপ একটা কারণে। তারপর এখানে বসার পর আসলে কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম। আচ্ছা, আমার ফেসবুক ছোট এক ভাই, হিমু পরিবহন সংগঠনের আজকে 7-8 বছরের পরিচয়। উনি না লেবাননে জব করে আজকে 5-6 দিন হয়েছে দেশে আসছে। নতুন বিবাহিত মানুষ, 3 বছর হয়েছে মাত্র বিয়ে করছে। হ্যাঁ, তোর সাথে না আমার পরশুদিনও কথা হয়েছে মেসেঞ্জারে। আজকে আমি অফিসে বসে 4টার দিকে দেখি যে লিখছে একজন, যে কোনো এক ফ্রেন্ড ওর লিখছে যে তুষার ভাই হচ্ছে আইসিইউতে, একটা সমস্যা ছিল, হঠাৎ করে মেডিকেলে নিলাম, নেওয়ার পর আইসিইউতে। বিশ্বাস করবো না, এটা দেখে এত কষ্ট লাগতেছিল। উনি না আমার একদম আপন ভাইয়ের মতো সবসময় খোঁজ খবর নিত, অথচ ওনার সাথে কিন্তু আমার ফেসবুক থেকে, সংগঠন থেকে পরিচয়। আর আমাকে না সবসময় বলতো রত্নকর বা মা, যে কোনো পোস্টে কমেন্ট করতো প্রিয় পরিবার। 1 ঘন্টা পরে শুনি মারা গেছে। না, কথা সত্যি, রত্নগর্ভা মা। হ্যাঁ, সবাই দোয়া করো তোমরা, বুঝছো? হ্যাঁ, অবশ্যই তো পারে না যে আসলে আগামীকালকে আমি থাকবো না। অবশ্যই দোয়া করব। কষ্ট লাগতেছে বিষয়টার জন্য। হ্যাঁ, সেটাই, আমরা সবাই দোয়া করব ওনার জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের মরিয়ম আপা আছেন। মরিয়ম আপা। হ্যাঁ নাদিয়া, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে, ভালোবাসা। শুভ সন্ধ্যা আপা। সবাই ভালো। এই যে সোনিয়া আপা যেমন বললেন যে ওনার একটা প্ল্যান সব সময় থাকে যে নেক্সাস লেডিস ক্লাবে কখন এসে বসবে, জুমে কখন এসে জয়েন করবে। আপনারও কি এরকম কোনো প্ল্যান থাকে নাকি? তোমার সাথে আমার মিলে গেছে নাকি দেখো। ও হ্যাঁ, কাছাকাছি কালার, অনেক কাছাকাছি। এই রংগুলো না নাম দেওয়া যায় না, কি নাম বলো তো? এই রংগুলো হচ্ছে বেহেশতি রং। এগুলো একদম কালার ফ্রম হেভেন। শান্তি শান্তি লাগে দেখলে। তাই হবে, এজন্য আমরা নাম দিতে পারতেছি না। কি নাম দেব তোমার? আমি কিন্তু খুব একটা পরিকল্পনা করে চলতে পারি না, তবুও সারা জীবন চাকরি জীবন চলাকালীন মোটামুটি চলেছি, কিন্তু এখন তো কোনো পরিকল্পনাই নাই, যা ইচ্ছে যখন যা ইচ্ছে সেভাবে চলি। এই রাত 12টায় আমার হাজবেন্ড বলবে এখন পোলাও খেতে ইচ্ছা করতেছে, এই দিয়ে পোলাও রান্না করলাম, এরকম আর কি, বুঝছো? যার যখন যেটা, আমার আব্বা এরকম করতাম। কত ভালো ওয়াইফ। আমার হাজবেন্ড যদি আমাকে রাত 12টায় বলতো পোলাও রান্নতে ইচ্ছা, আমি জাস্ট ওর দিকে তাকিয়ে থাকতাম। এরকমই, আমরা যখন যেটা খেতে ইচ্ছা করে সে বলবে, আমরা রান্না করে খেয়ে ফেলি, এরকম আর কি। প্ল্যান মোতাবেক খুব একটা হয় না, এই আর কি। চমৎকার, থ্যাংক ইউ আপা। তাই না, সেটাও মজা। হ্যাঁ, রুমি আপার সাথেও কালার মিলে গেছে, দেখেন। আমি তো ফিরোজা কালার। হ্যাঁ, মানে কাছাকাছি কালার।
আর তোমার রং নাম পাচ্ছ না মানে? তোমার আর মরিয়ম আপুর কালার হচ্ছে পেস্ট কালার। না, তারপরেও একটা কালারের ব্যাপার, ওনারটা অনেক লাইট, এগুলো হেভেনলি কালার বলে। হ্যাঁ আপা বলেন, আপনি তো জবে চলে যান, সকালবেলা উঠে অনেক কাজ থাকে, কিভাবে প্ল্যান করেন? আপনার কাছ থেকে আজকে আপনার প্ল্যানটা শুনি। আমার যদি প্ল্যান শোনো তো হাসবা, আমার কোনো প্ল্যানে ঠিক ঠিকানা থাকে না। আর গাড়ি যেহেতু অফিসে চলে আসে, সো আমাকে তো সেই অনুযায়ী বের হতে হয়। যেমন আজকে ভাবলাম যে আমি বসবোই না তোমাদের সাথে, আজকে আমার কিছু কাজ আছে। যেই মাত্র দেখলাম আমার ওই কাজটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বসে গেলাম ধুম করে, বুঝছো? প্ল্যান ভেস্তে গেল। আজকে ভাবলাম আজকে আমার অনেক খাওয়া হয়ে গেছে, আমার খাবোই না। পরে দেখি আমার বর নিয়ে আসছে হাফ বার্গার, আস্তে করে টান মেরে খেয়ে ফেললাম। তো প্ল্যানের কি ঠিক থাকে বলো? না, খাবারের প্ল্যানের কোনো ঠিক থাকে না, এটা আমি একেবারে আপনার সাথে একমত। যেদিন কম খাবো চিন্তা হয়, মানে মনে হয় যে আজকে কম খাবো, সেদিনই বেশি খাওয়া হয়। হ্যাঁ একদম। আর কিছু প্ল্যান করে তো তোমাকে চলতে হবে, আদারওয়াইজ তো তুমি গাড়িও ফেল করবা, অফিসও ফেল করবা, লাইফও ফেল করবা। একদম একদম। থ্যাংক ইউ আপা। আর একটা মজার টিপস জানো তোমাদের সবার জন্য, যেটা ওই যে সবাই বলছে না যে কি রান্না হবে, এই বিষয়টা তো আমারও, তো আমি এই জিনিসটা বুয়ার উপর ছেড়ে দিচ্ছি। তুমি বাসায় যা রান্না করবা, তুমি ফ্রিজ খুলে দেখো যা যা আছে, জাস্ট ওটাই করবা, আমার কোনো সে নাই। আর আজকে তুমি কি রান্না করছো বুঝছো, ওরটা আমি শুনে নিই আর ওর উপর ছেড়ে দিই। তো এই কাজটা করতে পারো তুমি। এটা খুব ভালো, আজকে থেকে আমি শুরু করেছি এই কাজটাই। থ্যাংক ইউ আপা। ব্রেক নিয়ে আসি বুঝছো, যেন অসুবিধা না হয় ওর। না আমি একদমই পারবো না, তুমি আজকে করে ফেলো। আরো অনেকে আছে, ব্রেকের পরে এসে সবার সাথে আড্ডা দিচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা এত চমৎকার হচ্ছে, যখনই অনেক বেশি চমৎকার হয়ে যায় তখনই মনে হয় আল্লাহ শেষ করতে হবে, একদম শেষ পার্টে আছি। সো এখনও আমি শেষ পার্টেই আছি। সো আমাদের আরও বন্ধুরা আছে, তাদের সাথে একটু কথা বলে নিই। মিতা আপা, এত সুন্দর করে হাসছেন আপনি, কার সাথে হাসছেন? ওই যে নার্গিস আপার সাথে না? নাদিয়া আপু তুমি কেমন আছো? খুবই ভালো আছি, খুবই ভালো আছি। কানিজ আপা আপনার কথা বলছিলেন যে মিতা আপা, আমার বোনরা সব, এই যে রুমা আপু তো আমাদের ওই কারিগরি অ্যাসোসিয়েশনের সেরা মাংসের রেসিপি দেখি সারা 10-এ আসছেন, সব পরিচিত লোকজন। হ্যাঁ, তো ওই যে পরিকল্পনা মাফিক সবকিছুই করতে হয়, সন্ধ্যার সময় আসলে একটু ব্যস্তই থাকি, এই জন্য আর জুমে বসবো না, কিন্তু আমি দেখি অল্প অল্প সবার প্রোগ্রামই দেখি। আর তোমাকেও দেখি, তোমাকে খুবই ভালো লাগে। আর পরিকল্পনা করে তো চলতেই হয় সবকিছু, কিন্তু এখন আমি অনেক রিল্যাক্স। দেরি করে ঘুম থেকে উঠি, নাস্তা খাই, কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তারপরে আমার মরিয়ম আপার মতো কয়েকদিন পর পর বেড়াতে নিয়ে যায়, আমি বলি কি রান্না না করে কয়েকদিন খাবো। বাহ বাহ। আর এখন তো সুবিধা আপা, আপনি চাইলে বাইরে থেকে খাবার অনলাইনে অর্ডার করে নিয়ে আসতে পারছেন, তাই না? ওই যে মিষ্টি আপা যেমন বললেন, ঘুরেও আসি খেয়েও আসি। যেমন কয়েকদিন আগে ঘুরে আসলাম কক্সবাজার, এরপরে ঘুরে আসলাম বাড়ি থেকে, তারপরে সুন্দর সুন্দর পাহাড় হাওর দেখে দেখে আসলাম। রিফ্রেশ হয়ে যায়, তাই না, এইভাবে একটু ঘোরাঘুরি করলে? আমার আবার খুব ঘুরতে ভালো লাগে। তো হ্যাঁ, আমারও খুব ভালো লাগে ঘুরতে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। মানে দেখি তো ফেসবুকে, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, নার্গিস আপা বলেন, আজকের দিনে কি পরিকল্পনা করেছেন আজকের দিনের জন্য, সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। পরিকল্পনা তো আমার ওইভাবে হয় না, আমার হয় হচ্ছে চট করে সিদ্ধান্তটা। ওই যে আপনারও রুমি আপার মতো। হ্যাঁ, চট করি। আর সবচেয়ে বেশি বড় কথা একটা বলবো, বিষয়টা এটাতে সবাই হাসবে কিন্তু হাসা যাবে না। আমি যে কিছু করি সেটা হচ্ছে বাথরুমে বসে করি। কোনো প্ল্যান করবো, কিছু রান্না করবো, আমি এরপরে কার সাথে কথা বলবো, আমি এরপরে কোন স্টুডেন্টের সাথে কিভাবে তার সাথে আমি ডিল করব বা তাকে কিভাবে পড়াবো, সব মাথায় আমার চক চলতে থাকে। ওই অল্প একটু টাইমের মধ্যে বা গোসল করতেছি বা ফ্রেশ হচ্ছি, মানে বাথরুম জিনিসটা আমার কাছে রিল্যাক্স মনে হয়, অনেকের কাজে লাগে। এটা অনেকের সাথে মিলে গেছে যে বাথরুমে বসে আসলে আমাদের ক্রিয়েটিভ সব চিন্তা ভাবনা চলে আসে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। সুরাইয়া আপা তো হাসতে হাসতেই শেষ। সুরাইয়া আপা, শুনি আপনার প্ল্যানটা কিভাবে করেন?
আনমিউট করতে হবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা। ঠিক আছে। হ্যাঁ আপু, পরিকল্পনা তো করতেই হয়, পরিকল্পনা ছাড়া আসলে চলাটা অনেক মুশকিল হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে মানে আমাদের সবসময় আমি বেশিরভাগই রাত্রিবেলাই ঠিক করে রাখি যে আগামী দিন আমার কি কি কাজ থাকবে, ওই নিয়ম ওই মতোই চলা হয়। কিন্তু তারপরেও দেখা যায় হুট হুট করে অনেক সময় দেখা যায় আজকে হঠাৎ মেহমান চলে আসলো, ওই পরিকল্পনা থেকে একটু এদিক ওদিক হয়ে যায়। আর অনেক সময় আপনার পরিকল্পনা থেকে ব্যাঘাত ঘটায়, যেটা যেমন আমার ছেলে হুট করে বাসায় থাকলেই বলবে আজকে আম্মু বিরিয়ানি রান্না করো, আজকে পোলাও রান্না, যেমন আমার হয়তো অন্য কিছু কাটাকাটিও শেষ, এর মধ্যে তার মনে হয়েছে তার বিরিয়ানি খেতে হবে, পোলাও খেতে হবে। তো ওই জিনিসগুলা থাকে। আসলে পরিকল্পনা ছাড়া তো কাজ করা যায় না। আর বিশেষ করে এখন যে বাজারের অবস্থা, পরিকল্পনা করে করেই করতে হয় যে কি করব, কি রান্না করব। সত্যি কথা। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। মমি আপা। আপু, হ্যাঁ, শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। মনে হচ্ছে আপু কখন থেকে বলতে চাচ্ছি কিন্তু সুযোগই পাচ্ছি না। এই যে এখন সুযোগ পেয়ে গেলেন। হ্যাঁ আপু বলো। হ্যাঁ, আপনি বলবেন যে কিভাবে আপনি আজকের প্ল্যানটা করেছেন। শুধু আজকের প্ল্যানটা বলেন ছোট করে। প্ল্যান তো আপু মানে সবসময় মেয়েদের একটাই কাজ বলতে গেলে, মানে 6টা থেকে রাত 1টা পর্যন্ত যে কেমন করে চলে যায়, আমরা যারা নারীরা মনে হয় সবাই একটু একটু টের পাই। সবাই টের পাই, সবাই। ভোর 6টা থেকে রাত 1টা পর্যন্ত মনে হয় মেশিনের মতো আমরা চলতে থাকি সবাই। ভেরি ট্রু। কম বেশি সেরকম আজকেও এই একই প্ল্যান আপু। ঘুম থেকে ওঠো, নাস্তা বানাও, আবার নিজের উদ্যোগের কাজ করো, আবার খালা আসলে তাকে বুঝায় দাও, দুপুরের রান্নাটা করে। বিকাল হলে যে ছেলে মাথার উপর বসে আছে, কখন বের হবো তাকে নাস্তা বানিয়ে দিব। ছেলে মাথার উপরে বসে থাকে। থ্যাংক ইউ। জুমে ঢুকতে হবে না, আগে আমাকে দাও। বলি না তুমি পরে খাবে, আগে জুম আমার। এটা এইভাবে চলবে। থ্যাংক ইউ আপা। ওবাইদা আপা। তানভীরই করাছিল। আসসালামু আলাইকুম আপা। নাদিয়া আপা, আপনার কানেরটা আমার খুবই পছন্দ হয়েছে। কানের টপ দেখছি আপনার। থ্যাংক ইউ। খুবই আকৃষ্ট করছে। আমি পরিকল্পনার কথা বলবো যে আমি রাতের বেলায় সব অফিসের কাজ সব পরিকল্পনা করে ফেলি, যে যদি অফিসে কিছু লিখে রাখে আসি, আর বাসার পরিকল্পনা মাফিক চলে। কিন্তু এখন তো জুমে বসি তো একটু পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে, কিন্তু এটা মেনে নিয়েছি যে আমি রাতের বেলা করে রাখি কালকে কি রান্না করব। আর আমাদের কাজ একটু ওই যে ভাগ করা। আমার হাজবেন্ড কিছু করবে, ওর নাস্তা খাওয়া ওর রেডি ওইটুকু ও করবে, আমি ওর ভাত রেডি করে রাখি দেবো। আর বুয়া কিছু করবে, বুয়া রুটি বানাবে, এই যে একটা কাজ করে আর বাকি সব কাজ করে। এই জন্য আমি বুয়াকে রেখে চলে যাই, আমার হাজবেন্ড পরে যায়, বুয়া পরে চলে যায়। এইভাবে আমাদের চমৎকার সুন্দর, এইভাবে আসলে সিস্টেমেটিক ওয়েতে করতে হয়। মানে আমার উল্টাপাল্টা হবে না, কারণ আমি এটা চলতে পারি না এইভাবে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে আছি, খুব ভালো লাগলো আজকে আড্ডা দিয়ে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে এসে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। যদি কিছু বলতে চান ছোট্ট করে বলতে পারেন। এই যে এসে কেমন লাগলো আজকে? আমি আজকে প্রথম আসলাম, খুবই ভালো লাগছে। সেটাই আর কি। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ, মিতা আপাকে ধন্যবাদ। মিতা আপা আমাকে পাঠিয়েছে, অনেক আগেই বলছিল, অনেকবার বলছিল, এই জন্য মিতা আপাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপা আপনার কেমন লাগছে? নেক্সাস লেডিস ক্লাব সবসময় পছন্দের জায়গা, প্রিয় জায়গা। আর পরিকল্পনা নিয়ে একটু বলতে চাই, সবসময় পরিকল্পনা নিয়ে চলতে আসলে ভালো লাগে না। মিষ্টি আপুর মতো আমারও দাবি পরিবারের কাছে মাঝে মাঝে অনলাইন সার্ভিস চাই খাবারের জন্য। একদম নিজেই তো এত রান্না করেন, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আজকে এত ভালো লাগলো, সবার আড্ডা দিয়ে মজার মজার কথাও বলেছে, এই জন্য আবারও অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো লাগে যখন আপনারা জয়েন করে আমাদের সাথে আড্ডায় মেতে ওঠেন। আগামী কাল আবারও আড্ডা হবে, আমার সাথে না, অন্য কারোর সাথে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।